সঙ্গী আপনাদেরকে অনুরোধ করছি, পিনাকিদা আপনাকে অনুরোধ করছি মঞ্চের উপর আসতে। অসহ্য গরম যদিও। আচ্ছা, বেলাদিকে অনুরোধ করছি। ও বেলা, বসো। স্লোগানটি প্রস্তুত হবে আর বসতে হবে, কিন্তু সবাই দাঁড়িয়ে গেলে হবে না, বসে যান। বাঁ সাইডে যারা আছেন এরকম দাঁড়িয়ে গেলে সামনে হবে না। আমার প্রণাম জানাচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দেন, দেখবেন স্টেজে ঘুরে ঘুরে বক্তৃতা দেয়, একবার এপারে যাচ্ছে একবার ওপারে যাচ্ছে। কেন যায় বলুন তো? হ্যাঁ, একজন বলছে টেনশন, আমি বলছি যে ওটা ভয়। উনি ভয়ে, সংগ্রামী যৌথ মঞ্চের ভয়ে একবার এদিক একবার ওদিক স্টেজের মধ্যে এরকম ওই সাইকারের মতো এদিক ওদিক যাতায়াত করেন। উনি যদি পশ্চিমবঙ্গে কোনো সংগঠনকে ভয় পায়, সারা ভারতবর্ষে কোনো সংগঠনকে ভয় পায়, সেটার নাম হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। দেখুন, এখন তো মুখ্যমন্ত্রী নেই, এখন তো ওনার বাড়ির সামনে যদি যান দেখবেন ওই কন্যাশ্রী সব নির্বাচন কমিশন সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, বড় বড় করে প্ল্যাকার্ড দেওয়া ছিল, সব ঢেকে দিয়েছে। এখন উনি মুখ্যমন্ত্রী নেই, তাও এত ভয় কিসের? সংগ্রামী যৌথ মঞ্চকে এখন সই করার কোনো ক্ষমতা নেই। সংগ্রামী যৌথ মঞ্চ মিছিল করতে পারবেন। এবং কোর্টে যে শুনানি হলো সেখানে আমি ছিলাম, সারাক্ষণ উপস্থিত ছিলাম। সেখানে যখন এই হাজরার মোড়ে আর আটকাতে পারছে না কোনোভাবেই, বিচারক বলছেন যে না, এটা কর্মচারীদের সাংবিধানিক অধিকার, তাদের জমায়েত করার সাংবিধানিক অধিকার আছে, শান্তিপূর্ণভাবে জমায়েত করার। তখন নবান্ন থেকে ফোনে খবর এলো, একজন আমি দেখলাম ওনাকে কানে কানে গিয়ে বলছে যে এখান থেকে 100 মিটার দূরে নাকি মুক্তাঙ্গন আছে, থিয়েটার হল, আপনারা চেনেন অনেকে, সেখানে ওদের জমায়েত করতে দিন। অর্থাৎ হাজরা মোড়ে যেন কোনোভাবে জমায়েত না হয়। আমরা সেই বাধা ভেঙেছি, বারবার ভেঙেছি। 23 সালে 6 মে আমরা 1 লক্ষ লোকের মিছিল করেছিলাম, আপনাদের মনে আছে। তো সেই সংগ্রামী যৌথ মঞ্চকে উনি ভয় পান বলেই আজকে এই সমাবেশও বাধা দেওয়ার চেষ্টা করেছিল। গতকালকে জানেন, গতকালকে আমরা অরিন্দম মণ্ডলের উপরে যে আক্রমণ হয়েছে, ভাস্কর ঘোষ যার টার্গেট ছিল, আপনারা সকলেই জানেন। উনি বলেন যে ধমকে চমকে আমাকে ভয় দেখানো যাবে না। উনি কার ধমক চমকে ভয় পান? সংগ্রামী যৌথ মঞ্চের ধমক চমকে ভয় পান। তাই ভাস্কর ঘোষকে হত্যা করতে গেছিল, খুন করতে গেছিল। সেই অরিন্দম মণ্ডলের বিষয় নিয়ে কালকে যাওয়া হয়েছিল ওই সিইওর অফিসে, যেমন এর আগে সৈকত চ্যাটার্জির বিষয় নিয়ে আমরা গেছি। এবং সৈকত চ্যাটার্জির বিষয়ে আপনারা জানেন, আমরা দাবি তুলেছিলাম যে দোষীদের গ্রেফতার করতে হবে এবং যে ভিডিও তাকেও গ্রেফতার করতে হবে। তা ভিডিওকে আর ইলেকশন কমিশন এফআইআর করেনি, তার নামে উল্টে তাকে সাসপেন্ড করেছে। সংগ্রামী যৌথ মঞ্চের যে লড়াই, সৈকত চ্যাটার্জি যে বুক ফুলিয়ে যে লড়াই দিয়েছে, যার যে রক্তপাত হয়েছে। আমি যখন সৈকতকে ফোন করলাম, বললো যে দাদা আমার রক্তপাত সার্থক হয়েছে, অর্থাৎ ওই ভিডিওকে সাসপেন্ড করতে বাধ্য করেছে। আর কোন সংগঠন আছে পশ্চিমবঙ্গে এইরকম কর্মচারী, শিক্ষক, শ্রমজীবী মানুষের সংগঠন? এত তো সংগঠন দেখছেন চারদিকে, এত মঞ্চ আছে, কেউ এরকম বুক চিতিয়ে রক্তপাতের লড়াই
সৈকত চ্যাটার্জি, অরিন্দম মন্ডলের মতো রক্তপাত ঘটছে কোন সংগঠনের আছে? যা হচ্ছে রাজনৈতিক দলের হচ্ছে। আমরা কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নই। অর্থাৎ এই যে 3 বছরের অবস্থান, আমাদের লড়াই, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সরকারি কর্মচারীদের কুকুর বেড়াল বলেছিল, তারপরে যখন অবস্থান চলছিল তখন চোর ডাকাত, ডাকাতের সর্দার বলেছিল, 23 সালে ডিসেম্বর মাসে যখন আমরা নবান্নর ভেতরে অবস্থান করলাম, তার আগের দিন মনে আছে বিকেলবেলা অ্যালেন পার্কে হাত জোর করেছিল কর্মচারীদের, 4% দিয়ে ঘোষণা করল। এই যে লড়াই আমরা দিতে পারছি, আজকে যে কারণে আমরা সমাবেশিত হয়েছি তার প্রথম দাবি হচ্ছে যে গ্র্যান্টি নেডের যে কর্মচারী, তাদের কোনোভাবে বাদ দেওয়া চলবে না। যখনই আমরা কালীঘাট চলো এই কর্মসূচি ঘোষণা করলাম, সাথে সাথে উনি সুরসুর করে স্টেজের ওপরে ভয়ে ঘুরতে ঘুরতে বললেন, চিন্তার কিছু নেই, গ্র্যান্টি নেডেরাও পাবে। সংগ্রামী যৌথ মঞ্চ ভয়ে বলতে বাধ্য হলো। তার আগে কি হলো, মূল মামলা আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন ঢুকলো তখনই কিন্তু আমরা ধর্মদাস অ্যাসোসিয়েট যে সলিসিটার ফার্ম, তাদের দিয়ে আমরা মামলাটা তোড়াতে পারলাম। গোপাল সুব্রমণিয়ামকে দাঁড় করিয়ে আমরা সেই মামলার পুরো বক্তব্য শোনালাম, জাজকে শোনালাম, কিন্তু ধর্মদাস অ্যাসোসিয়েট মামলা তুলতে পারে, মামলা বের করে আনতে পারে না। মানে মামলার রায়টা, এটা হচ্ছে অনেকটা ওই চক্রবুয়ের মতো, অভিমন্য ঢুকতে জানে কিন্তু বেরোতে জানে না। মামলার রায় ওখানে আটকে গেল। আমরা সবাই অল্প বিস্তর চিন্তা করছি কি হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সাহসের কাজ করলেন, উনি কালো শাল গায়ে দিয়ে এসআইআর নিয়ে ওখানে ওকালতি করতে গেলেন। 70-এর দশকে যারা ওকালতি পাশ করেছেন, আমরা তখন অল্প বয়স, আমরা জানি ওই যে নব কংগ্রেসের যারা ছিল আর কি, বর্তমান মুখ্যমন্ত্রী যার প্রোডাক্ট, তারা প্রত্যেকে হচ্ছে বেঞ্চের উপরে ছুরি গেঁথে বই দেখে লিখে প্রত্যেকে ল পাস করেছে। তবে ওটা ভুয়ো ডিগ্রি নয়, ওটা ওই ডক্টরেট ডিগ্রির মতো ইস্ট জর্জি ইউনিভার্সিটির ভুয়ো ডিগ্রি নয়, ওটা হচ্ছে ছোড়া ডিগ্রি, ছুরি মারা ডিগ্রি। ওটা LLB ছুরি মারা ডিগ্রি। সেই ছুরি মারা ডিগ্রি নিয়ে গেছে গায়ে লাল শাল দিয়ে, এই কালো শাল দিয়ে। আসলে তো কালো, মনটা তো কালো, ওই জন্য কালো শাল গায়ে দিয়ে গেছে, সাদা শাল গায়ে দেওয়ার মতো সাহস নেই। মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি কি করবেন? তিনি ভাবলেন যে ওই যেরকম লোকসভার কাগজ ছুঁড়েছিল স্পিকারের মুখে, সেরকম যদি সুপ্রিম কোর্টে যদি স্পিকারের এই বিচারপতির মুখে কাগজ ছোড়ে, তাহলে তো তার একটা সুপ্রিম কোর্টের একটা মর্যাদা হানি হবে, যে মর্যাদা বোধ মুখ্যমন্ত্রীর নেই। তার জন্য এই প্রতীক জৈনকে বাঁচানোর জন্য ছিনতাই করতে গেছিল আইপ্যাকের কাগজ, আপনারা দেখেছেন। যে মর্যাদা বোধ মুখ্যমন্ত্রীর নেই, প্রধান বিচারপতি আছে, ওই জন্য উনি ভদ্রভাবে বললেন যে আপনি আর উকিলকে বলতে বলুন। কিন্তু প্রধান বিচারপতি তার যে করণীয় সেই কাজটা কিন্তু করে দিলেন। আপনাদের মনে আছে 4 ফেব্রুয়ারি রাত্রির বেলা ঘোষণা হয়ে গেল, অল অন এ সাডেন, আমরা কেউ জানতাম না যে আগামীকাল ডিএ রায় বেরোবে। 5 তারিখে ডিএ রায় বেরোবে। এটার কারণ হচ্ছে ওনার ওই কালো শাল। ওনার ওই কালো শাল দেখে বিচারপতি সাথে সাথে ওনার শাল বলবো নাকি জানি না, ওনাকে শাল ঠেলে দিলেন, ডিএর শাল ওনাকে ঠেলে দিলেন, এবং 5 ফেব্রুয়ারি ঘোষণা হয়ে গেল। তারপরে কি হলো, আমি একটু ইতিহাসটা সবাইকে পর্যালোচনা করার জন্যই বলছি। তারপরে সব শুনছান চুপচাপ, উনি সুপ্রিম কোর্ট মানে না, সংবিধান মানে না। সংগ্রামী যৌথ মঞ্চ কি করলো, সব সংগঠন, যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ সবাই মিলে ধর্মতলা ডরিনা ক্রসিং অচল করে দিল, মনে আছে আপনাদের। প্রথম উনি খেলেন, তারপরে 13 মাস ধর্মঘট ডাকা হলো, এবং সেই ধর্মঘট ব্যাপকভাবে সফল হলো। এবং কোথায় সফল 100%? সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে যেই 100% সফল হলো, সুপ্রিম কোর্টে তার রিপোর্ট চলে গেল যে এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টের রায় মানছেন না বলে কলকাতা হাইকোর্ট বন্ধ, জাজেরা রিপোর্ট পাঠিয়েছে।
সেই ভয়ে হলো স্টেজে দৌড়দৌড়ি করতে করতে উনি একটা এক্সট্যান্ডারে লিখে দিলেন, মা মাটি মানুষের সরকার নাকি এই টাকা দিচ্ছে। ভাবুন তো, সবই তো মাটি হয়ে গেছে, সবই মাটি হয়ে গেছে। সেই জন্য এক্সট্যান্ডারে লিখলেন। যখন বুঝলেন যে সব মাটি হয়ে গেছে, আর বাঁচানো যাবে না, সুপ্রিম কোর্ট এবার চিফ সেক্রেটারিকে অ্যারেস্ট অর্ডার দেবে, তখন উনি এক্সট্যান্ডারে টুইট করলেন। আর তারপরে সরকারি যে ফিনান্সের অর্ডারটা বেরিয়েছে, সেখানে কোথাও দেখেছেন মা মাটি মানুষের কথা আছে? কেউ দেখেছেন? আমার যদি দেখাতে পারেন। নেই সেখানে, সেখানে থাকবে না তো। জানেন চিত্রশিল্পীও আছে উনি, ছবি বিক্রি করে উনি একসময় মুখ্যমন্ত্রী যখন প্রথম হলেন, তখন উনি যখন ঘরটা সাজাচ্ছেন, গাড়িটা ছবি বিক্রি করেছি, 2 কোটি টাকা আমার ছবি বিক্রি হয়েছে, তাই দিয়ে আমি ঘর সাজিয়েছি। তো এই যে মুখ্যমন্ত্রী, তার অনেক দূর উনি দেখতে পান। ওরা দলের যে নামটা দিয়েছেন তার অধ্যক্ষর গুলো হিসেব করে দেখুন। টি মানে কি? ইংরেজিতে থিপ। এম মানে কি? মার্ডারার। আর সি মানে কি? চিটার। 1998 সালে দেখুন, উনি জানতেন যে ওনার দলটা আসলে এদের নিয়ে তৈরি হবে। ওনার দলটা এই থিপ, মার্ডারার, চিটারদের নিয়ে তৈরি হবে এবং বাঙালি জাতিটাকে শেষ করবে। বাঙালি জাতিটাকে শেষ করবার জন্য এই দলটা তৈরি করেছিল। বাঙালি জাতির যে অস্মিতা, রবীন্দ্রনাথ নজরুলের যে বাংলা, সেই বাংলাকে শেষ করবার জন্য, বিবেকানন্দ জগদীশ চন্দ্র বোসের যে বাংলা, তাকে শেষ করবার জন্য ওনার আবির্ভাব হয়েছিল। অস্মিতা একমাত্র ধরে রেখেছে সংগ্রামী, করেও তো তুলতে পারেনি, শত চেষ্টা করে দিয়ে আটকে রাখতে পারেনি। আমাদের আন্দোলনের ফলে বাধ্য হয়েছিল ঘোষণা করতে যে 5 লক্ষ শূন্য পদ রয়েছে। তারপরে কি বুদ্ধি দিল, ওই হরিকৃষ্ণ কি আছে, হরিকৃষ্ণ দ্বিবেদী নাকি, আর আলাপন বন্দ্যোপাধ্যায় 2.5 টাকা করে যারা মাইনে নেয়, তারা বললো যে ওই ওবিসি তো শূন্য পদ পূরণ করা যাচ্ছে না, তাই ধামাচাপা দিই। 4 লক্ষ, ওবিসির 20% বাদ দিলে 4 লক্ষ শূন্য পদ তো এখনই পূরণ করা যায়। কেন পূরণ করছেন না? পূরণ করবেন না কারণ সেখানে যে কাটমানি খাওয়ার ছিল, সেই কাটমানি এখন আপাতত আন্দোলনের ফলে ধামাচাপা পড়েছে। যারা যারা কাটমানি খেয়েছে তাদের বাদ দিয়ে উনি ভাব দেখাচ্ছেন যে ওটা নাকি আগের আমলের ব্যাপার। ওনার আমলটা আগের আমল হয়ে গেছে, তা উনিও পূর্বতন হয়ে যান না, উনিও নিজে পূর্বতন হয়ে যান না। উনিও তো তাহলে পূর্বতন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী নন তো। এই অনিয়মিত কর্মচারী, পাম্প অপারেটর, ভালভ অপারেটর, তাদের বেতন বন্ধ। আপনারা জানেন যে অঙ্গনওয়াড়ি কর্মী কেন্দ্রীয় সরকারের থেকে ওই মোবাইল কেনা বাবদ 19 সাল থেকে কয়েক কোটি টাকা আটকে রেখেছিল। সংগ্রামী যৌথ মঞ্চের ধারাবাহিক 2 বছর আন্দোলনের ফলে তারা সেই টাকা পেয়েছে, মোবাইলের সেই টাকা পেয়েছে। ধর্মঘট করবার ফলে সেক্রেটারিয়েট কর্মচারীদের প্রমোশনের দিগন্ত খুলে গেছে। সংগ্রামী যৌথ মঞ্চ এই আন্দোলন একের পর এক করেছে বলেই উনি তাকে ভয় পেয়েছেন। এবং এই যে আজকের যে সমাবেশ, সেখান থেকেও আমরা বুঝিয়ে দিতে চাই, আমরা কোর্টকে মান্যতা দিই। কোর্ট বলেছে 1000-এর বেশি লোক যাতে না থাকে, আমরা কোর্টকে মান্যতা দিয়েই এখানে 1 লক্ষ লোক জড়ো করিনি। কিন্তু এটা আমরা বলে যেতে চাই যে যারা ওনাকে বুদ্ধি দিয়েছিল, উনি তো কথায় কথায় বলে জগাই মাধাই, বলে না জগাই মাধাই, ওনার জগাই মাধাই কারা? ওনার জগাই মাধাইয়ের নাম হচ্ছে, জেনে রাখুন, অমিত মিত্র প্রাক্তন অর্থমন্ত্রী আর অভিরূপ সরকার অর্থনীতিবিদ। সেই জগাই মাধাইরা ওনাকে পরামর্শ দিয়েছিল। আনন্দবাজার পত্রিকায় আবার পোস্ট এডিটোরিয়ালও লিখেছিল যে ডিএটা নাকি দয়ার দান নয়, আর অমিত মিত্র দয়ার দান। আর ওখানে মানে আমরা দয়ার দান নয় বলি তো, বলতে বলতে ওইটাই বেরিয়ে গেছে। আসলে অভিরূপ সরকার বলেছিল ডিএ দয়ার দান, আর অমিত মিত্র বলেছিল কোনো ডিএ নাকি বকেয়া নেই। আজকে সেই অমিত মিত্র, অভিরূপ সরকাররা কোন গর্তে গিয়ে লুকিয়েছে? টেনে বের করুন ওদের ওই গর্ত থেকে, টেনে বের করুন বিশ্বাসঘাতক গুলোকে।
সরকারি কর্মচারীদের অধিকার কাটতে চেয়েছে। আজকে আগামী দিনে যদি পেনশন, এখানে অনেকে বলছিলেন যে আমরা ওর পেনশনের ব্যবস্থা করবো, হ্যাঁ ঠিকই, কিন্তু কোন রাজনৈতিক নেতা তার পেনশন পাওয়ার কোনো অধিকার নেই। পেনশন কেন আমাদের দেয় আপনারা জানেন। সংগ্রামী যৌথ মঞ্চ এই প্রচারের আগে অনেক কর্মচারী সেটা জানতেন না, এখনো হয়তো অনেকে জানেন না। আমরা ওর মুখ বন্ধ করেছি যখন বলতো যে আমি পেনশন দিচ্ছি। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে লাগাতার বলে গেছি 3 বছর ধরে যে পেনশন আমাদের নিজেদের টাকা, প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমা রাখা হয় সেই টাকা দিয়ে পেনশন দেয়। ওদের কোনো প্রভিডেন্ট ফান্ড আছে এই রাজনৈতিক নেতাদের? তাদের কোনো টাকা কাটা হয় ভবিষ্যতে পেনশনের জন্য? তো পেনশন কিসের জন্য পাবেন? কিসের জন্য ওরা পেনশন পাবে? ওরা ব্যবসা করতে পারে, চুরি করে কোটি কোটি টাকা লুট করতে পারে, আর পেনশনেও সরকারি কর্মচারীদের সমান 3 গুণ বেতন। একজন আমরা ওই এমএলএরা বলেছে যে আমাদের আন্ডারে, মন্ত্রীরা বলেছে আমাদের আন্ডারে তো ওই এরা কাজ করে, আইএএস অফিসাররা, আইপিএস অফিসাররা, তাদের বেতন আমাদের থেকে কি করে বেশি হয়? উনি বললেন হ্যাঁ এক্ষুনি বাড়িয়ে দিচ্ছি, 1,20,000 বেতন হয়ে গেল। 8,000 থেকে 1,20,000। কোন সরকারি কর্মচারী শিক্ষকের এই বেতন বেড়েছে? বাড়েনি। অর্থাৎ যেটা ওনার হাতে আছে, যে ক্ষমতা আছে, দেখুন সেই চোরেদের জন্য ওই যে বলেছে যে 294টা কেন্দ্রে ধরে নিন আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়েছি, তার মানে 294টা কেন্দ্রে থিপ, মার্ডারার এবং চিটাররা দাঁড়িয়েছে। এবং পশ্চিমবাংলার মানুষের ভবিষ্যৎ আগামী দিনে বুঝে নেবে। আর বেশি কিছু বলতে চাই না। আমাদের আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চের, ওনার কাঁপন ধরানোর যে আন্দোলন, উনি ফিরে আসুন, উনি না ফিরে আসুন, আমাদের কিছু যায় আসে না। আমাদের আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে নিজেদের কোমরের জোরে, নিজেদের পায়ের জোরে। এই কথাটা আজকে মনে রাখবেন এবং সেই সংকল্প প্রত্যেকে মনে মনে করুন যে রবীন্দ্রনাথ বাঙালির যিনি পথিকৃৎ, তিনি বলে গেছেন যে আত্মশক্তির কথা, অর্থাৎ প্রত্যেকের মধ্যে এই শক্তি আছে। সেই শক্তি আপনারা জাগিয়ে তুলুন। কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করবেন না। এখানে উত্তরপ্রদেশের হরিকিষণ তিওয়ারিজি বসে আছেন। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি যখন জানাতে গেছিলাম, বিজেপি অফিসেও গেছিলাম, বিজেপির যিনি কর্মকর্তা ওখানে আছেন, যিনি পশ্চিমবঙ্গের ভোটের দায়িত্বে, সুনীল বনসল, তাকে এই হরিকিষণজি প্রথম কথাই বলছেন যে আমি বিজেপি নই। আমি ওনাকে হাত জোর করে প্রণাম জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে কোনো নেতার এই সাহস হবে না বলতে যে আমি ওই আপনার এক দলের নই। এখানে এই যে কালচার তৈরি করে দিয়েছে গত 50 বছর ধরে সরকারের বন্ধুত্বের যে নীতি, সংগ্রামী যৌথ মঞ্চ সেই জালকে ছিন্ন করেছে, ব্যাপকভাবে ছিন্ন করেছে। এবং আগামী দিনে সেই পথেই আমাদের লড়াইয়ের পথে, সেটা আইনের লড়াই হোক, রাস্তার লড়াই হোক, সেই লড়াইতে আমরা থাকবো। এই অঙ্গীকার করে সকলকে আবার আমার প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি।